তার মানে আপা এই অভিজ্ঞতা থেকে আপনার সাথে আলাপ করে যা বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু প্রতিশোধে নাই। আপনার মন দেখে বোঝা যাচ্ছে যে আপনি চাইছেন যে না এগুলো পরিবর্তন হোক। হোক। যার যেটা হ্যাঁ, যোগ্যতা কারণ আমরা এইটা যে এইটা শিল্পে আসলে কাজ কাম্য। করি, এটা তো এটা কাম্য। বেশিদিন আ মানে একটা তো বয়সেরও একটা ব্যাপার থাকে। আমি যেরকম উদ্দাম ইয়েতে নাচ করব, হ্যাঁ? আমার সৃষ্টিশীল এনার্জিটা কাজগুলো করব, লাগবে। এনার্জিটিক থাকবো। সেটা তো এখন কি আমি ওইভাবে করতে পারবো? তারপরেও কিন্তু চেষ্টা করি। করে যাচ্ছি আমি এখনো। শিল্পী সত্তাটা তো আসলে মরে না। মৃত্যুর আগ না। পর্যন্ত মরে না। আকাঙ্ক্ষা থেকে যায় এটা আমরা বুঝতে পারি। আর ক্রিয়েটিভিটির এরকম একটা ইয়ে আ ডান্স বা নাচ যেখানে আপনার যেমন আমরা অভিনয় যখন ছোটবেলায় জি, বুলবুল একাডেমিতে করতাম, তখন আমার বাবা তো এমপি ছিলেন। তখন আম আ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বুলবুল একাডেমিকে তো খুব পছন্দ করত। আচ্ছা। তো আম আম আব্বাকে বলত, "চৌধুরী ভাই, আম রাষ্ট্রীয় উনি আসছেন এই দেশ থেকে, নাচের তো একটা ইয়া করতে হয় বাচ্চাদেরকে নিয়ে।" আব্বা দেখতাম প্রায় ২০০-৩০০ ছেলেমেয়ে নিয়ে, ছোট, ছোট বাচ্চাদেরকে নিয়ে আমাদের যে দেশীয় কালচারগুলো, এই যে বাউল বানানো একটা সাপুড়ে, মণিপুরি, তারপরে যতগুলো আমাদের দেশীয় যা আছে, কুলা নিয়ে নাচ করতেছে, ডালা নিয়ে নাচ করতেছে, সব এয়ারপোর্টের ভিতরে যে রানওয়ে, সেখানে গিয়ে গ্রুপে, গ্রুপে দাঁড়ানো। মানে এটা যে কতবার করেছি আমরা। যত রাষ্ট্রীয় অতিথিরা আসতো, তাদেরকে তারা আমরা বরণ করতাম এই বাচ্চারা সব মিলে। মানে একটা খুব উৎসবমুখর একটা ইয়া ছিল তখন। এবং সেখান থেকে দেখলাম যে উনি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন মানসিকতা কিন্তু অন্যরকম ছিল। আমি একটি ছোট্ট ঘটনার আপনার কথা আপনার বলি। অভিজ্ঞতা জি হুম। শুনবো। আপনার সরাসরি যেহেতু আ মানে রাজনীতির সাথে সাথে আছে। শুধু তাই না, আপনি তাকে সরাসরি দেখেছেন। ওই যে বললেন সরাসরি, যে হ্যাঁ। কথা শুনেছেন। তাহলে সেটা একটু আমরা মানে আমি জানতে তখন চাই। খুব ছোট, মানে জি। নাচের ওই বাচ্চাদের সাথে তখন আমি নাচ করতাম। তো আ একবার হলো আমার মা দেখবে এবার জগৎটাকে বাচ্চাদের একটি নৃত্যনাট্য উপস্থাপন করবে শিশু একাডেমিতে। তো সেখানে টিচার কিন্তু রবীন্দ্র সঙ্গীতের টিচার ছিলেন জনাব মুরাদ আলী, মুরাদ আঙ্কেল। উনি বেঁচে নেই। উনি ছিলেন লিয়াকত আলী লাকী ভাইয়ের বড় ভাই। আচ্ছা। আব্বার কিন্তু খুব গুড ফ্রেন্ড এবং গুড আ স সহযোগী ছিলেন আচ্ছা। বুলবুল একাডেমির সময়। তো তার সাথে আবার ছিলেন সাজেদ আকবর। মনে হয় নাম শুনেছেন রবীন্দ্র সাজেদ আকবর। জি। মানে সাজেদা চৌধুরী আন্টির ছেলে। শিশু একাডেমিতে এই প্রোগ্রামের সময় উনার রবীন্দ্রসঙ্গীতের উনাদের একটা বড় টিম গান গাবে এবং দেখব এবার জগৎটা বাচ্চাদের একটি নৃত্যনাট্য এটা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আসলেন। তখন একটা কি একটা মা ইয়া নিয়ে মানে খুব গন্ডগোল চলছিল আরকি। তো উনি ঢোকার পরে শিশু একাডেমির বাইরে খুব গন্ডগোল করছিল আওয়ামী লীগ এই দল। তখন উনি যখন আ প্রোগ্রামের মাঝামাঝি তখন বাইরে আগুন লাগিয়ে দিল গাড়িতে। নাকি ৭৯ তে হলো না একটা আচ্ছা, ইলেকশন এরকম ঠিক আছে। ইয়ে হবে তখন। তো আব্বা তখন এমপি। আচ্ছা। তো তারপরে সেই গাড়ি তো হঠাৎ করে দেখলাম যে আমরা তো খুব ছোট, ছোট মানে দেখবে এবার জগৎটা ছিল কি অনেকগুলো দেশের মধ্যে নাচগুলো নিয়ে একটা নৃত্যনাট্যর মতন করা বাচ্চাদের। ওটা প্রায় শেষ হঠাৎ করে দেখলাম সাজেদ আকবর গ্রিন রুমে এসে মাথার মধ্যে হাত দিয়ে বসে চিৎকার করে কাঁদতেছে। তা আমরা তো ছোট, ছোট আমরা খুব ভয় পেয়ে গেলাম যে কেন এরকম হইছে? আব্বা দৌড়ায় আসলো। কতক্ষণ পরে দেখি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি নিজেই চলে আসলেন ভিতরে গ্রিন রুমে। এসে তারপরে শুনলাম যে যে গাড়িটা পুড়িয়ে দিল সেটা উনার গাড়ি। সাজেদ আকবরের গাড়ি। এবং তার পাশে আব্বার গাড়ি ছিল। আব্বার শুধু সাইডটা পুড়ে গেছে ২ টা দরজা এবং গ্লাসগুলো ভেঙে ইয়ে হয়ে গেছে। তৎক্ষণাৎ উনি উনার ইয়াকে অর্ডার দিল যে সাজেদ আকবরের নামে একটি গাড়ি তোমরা ইয়া করো। তো উনি কিন্তু দেখে নাই যে কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে অন্য দল করে। এগুলো কিন্তু সে দেখে নাই। তার মানে ওই আদর্শ আপনারা পালন করতে চাইছেন। মানে হ্যাঁ, তাই এখানে মনে হচ্ছে যে বৈষম্যটা হওয়া উচিত না। তবে উচিত না। যারা অতিরিক্ত করেছে ঠিক আছে তাদেরকে একটু হ্যাঁ, পরের দিকে আনেন। সেটা তো মানুষ তা হিসেবে না। আপা শুধু হ্যাঁ, দল-টল না। যিনি অতিরিক্ত সবকিছু করেন টু মাচ সেটা তো আসলে আল্লাহও পছন্দ করেন না। হ্যাঁ, এটা তো হ্যাঁ। আমরা বুঝি। আ এইটা একটা মানে আশার কথা। তাহলে আপনাদের পরিকল্পনাটা আসলে যদি স্পেসিফিক বলি যে তরুণ শিল্পীদেরকে নিয়ে, তরুণ রাজনীতিতে যারা আসবে এবং আপনি নারী হিসেবে ৩ টা ইস্যু। একটা হচ্ছে নারীর তো অনেক রকম প্রতিবন্ধকতা আমাদের। আমরা যতই বলি অনেক দূরে গিয়েছি। তারপরেও আপনি আপনি ধরেন একটা প্রিভিলেজ ফ্যামিলিতে এসছেন। আপনি উত্তরাধিকার সূত্রেই অনেক বেশি সমৃদ্ধ। বাবা-মার মাধ্যমে মা নৃত্যশিল্পী ছিলেন, ২১ এ পদকপ্রাপ্ত। এইটা কয়জনের ভাগ্যে হয়? এরকম পরিবার কিন্তু খুব কম আমরা হুম। পাই এবং সেখানে সবকিছু মিলিয়ে যে আপনি তারপরেও কি আপনার কোথাও মনে হয়েছে যে আ না এই জায়গাগুলো আরো নারী হিসেবে ক্লিয়ার হওয়া দরকার? আপনার মা তো আপনাকে সামনে এনেছেন।
হ্যাঁ। খুব স্বাভাবিক। তার তো অনেক কষ্ট হয়েছে। তো সেই অভিজ্ঞতা বা সবকিছু মিলিয়ে সেটা যদি আবার আপনি একটু বলেন যে নারী হিসেবে এবং তরুণদেরকে, তরুণ নৃত্যশিল্পী এবং রাজনীতিতে আসতে চাচ্ছে যারা তাদের ক্ষেত্রে আসলে আপনার ইয়ে কি? এবং তারপরে প্রশ্ন করব যে আপনি সংরক্ষিত নারী আসনে যাবার পরে আপনি কি পদক্ষেপ নিবেন? এটা তো এখনো কনফার্ম হয় নাই। এখন হয় নাই। আদৌ যেতে পারবো কিনা তা জানি না। আচ্ছা, আচ্ছা চেষ্টা দেখে করে গেছি জি, জি। আরকি। আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি। এখন বাকিটা আল্লাহ পাক জানেন আর আমাদের প্রাইম মিনিস্টার জানেন কি করবেন। তো যাই হোক জি, এখন তরুণদের এবং নারী মনে হিসেবে করেন যে এটাকে জি। আমার মারা যখন করতেন এই কালচারটা সাংস্কৃতিক ইয়াতে ছিল সেটা কিন্তু খুব, খুব মানে সময় ছিল না। মানে খুব কষ্টকর ব্যাপার তাদের এই সংস্কৃতিটা ধরে রাখাটা। মানে বুলিং হতো না না এখনকার সেখান মতো থেকে কিন্তু আবার হ্যাঁ। একটা আলাদা একটা ইয়ে ছিল সেখান প্রতিবন্ধকতা। থেকে তো তারা এটা সংগ্রাম করে বা যেভাবেই হোক মঞ্চে সংগ্রাম করুক, যেভাবেই করুক, করে কিন্তু তারা এই জায়গাটা একটা পর্যায়ে নিয়ে এসছে। একটা তারপরে উনাদের পরের প্রজন্ম যারা পেয়েছে এবং সেই গুরুরাও যখন আস্তে, আস্তে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখন আমরা যেমন একটা পর্যায়ে চলে গেছি। তো আমরা এখন কিন্তু সামনে তরুণ যারা আছে, যারা আসতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু আমরা সেই পথটা আবার সুগম করে যাব। এবং তাদের ক্ষেত্রে ইনশাআল্লাহ। পরামর্শ যদি হুম। আপনি আজকে দর্শকদেরকে বলেন যে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? উম আসলে আমাদের শিল্প এই এবং রাজনীতি হ্যাঁ। দুটোকে জি। আমাদের এই শিল্পটা আমি নৃত্য শিল্পটা নিয়ে আগে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনি দেখেন নৃত্য শিল্পটা করাটা কিন্তু খুব, খুব কষ্টের ব্যাপার এবং খুব ব্যয়বহুল। হুম। কারণ একেকটা নাচের কিন্তু একেক রকম পোশাক পরিচ্ছদ। গান এখানে বসেই গাওয়া কিন্তু যায়। গান কিন্তু কিন্তু একটা শাড়ি পরে ১০ টা গান ১০ গাওয়া টাকা যায়। নাচ কিন্তু করা যায় না সেরকম। তো সেক্ষেত্রে আমি আমার মাও বলত এবং আমি সবাইকে বলব একটা জিনিস যে তোমরা যখন আম মানে কেউ তোমাদেরকে বলছে যে আপনি একটি অনুষ্ঠান করে দেন। নিশ্চয়ই আপনি সম্মানীটা ওভাবেই চাবেন। জি। তো তারা তো একটু কমাবে। আপনাকে বলে দিল যে, "না, দরকার নেই এত ইয়েতে পারব না, আরো কমে।" আপনি করলেন না। কিন্তু আপনার আরেকজন কলিগ কিন্তু সেটা ধরে ফেলবে। ধরে ফেলছে ওই সম্মানীতে। তো সেটা আসলে বন্ধ করলে কিন্তু আরো নৃত্যশিল্পটা এগিয়ে যেত অনেক দূর। যে না, আমাদের সম্মানীটা আমাদেরকে এটাই দিতে হবে। এটার বাইরে আমরা যেতে পারব না। কিন্তু এটা করে না বলেই তখন সবাই মনে করে যে নাচের কোয়ালিটি তো দরকার নাই, একটা হইলেই হলো। একটা হইলেই হলো কি যে কেউ এসে তখন করে ফেলে। এই জিনিসটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমি মনে করি যে অনেক দূর আগাবো। আর তাছাড়া মিডিয়াদেরকে আমি একটুখানি বলব যে আমাদের সবসময় বলা হয় যে আমাদের নাকি স্পন্সর পাওয়া যায় না। স্পন্সর করতে চায় না। আপনারা আ মানে প্রফেশনাল কাউকে নিয়ে আসেন। আচ্ছা। স্টার কাউকে নিয়ে আসেন। এখন কথা হচ্ছে যে স্টার যাকে নিয়ে আসবো, তার রেমুনারেশন তো সে কমাবে না। সে তো যা পারিশ্রমিকটা নেয়, সেটাই তো সে নিবে। তাইলে তার পেছনে যে এই যে একটা খরচ আছে, এতগুলো ও বাচ্চারা নাচবে, এতগুলো কস্টিউমের ব্যাপার কস্টিউম, হ্যাঁ। ড্রেস ব্যাপার আছে। যে মঞ্চের শেখাবে, হুম, পরিচালক তার একটা ইয়ে আছে, প্রপস এর একটা ব্যাপার আছে। তাহলে সেটা সে কি করবে? কারণ আমি কাজ করি তো, আমি এগুলো করে এসেছি তো, আমি এগুলি এজন্য। বুঝি যে অনেকটা সময় যে নাম হওয়ার জন্য আমরা এটা করি। শুধু হুম, মনের খোরাকের জন্য যে এই শিল্পটা বেঁচে থাকুক। বেঁচে থাকুক। তারপরেও কিন্তু আমরা বলি ঠিক আছে আমরা তাকে নিয়ে আসবো। তো সে তো তার ওই জিনিসটা নিয়ে যাবে, পারিশ্রমিকটা। কিন্তু আমাদের দেখা যায় আমরা তখন ছেলেমেয়েদেরকে তখন ছেলেমেয়েদের মধ্যে ইয়া পড়ে, "দূর এত কষ্ট করলাম, তাহলে এটা কি পেলাম?" আর আপনার আপনার ধারাটা তো আরো ক্লাসিক, আরো আপনার ওডিসির হ্যাঁ। আপনি ইয়ে ছিলেন। তো ওডিসি সম্পর্কে তো আমাদের অনেক একাডেমিশিয়ান বা সচেতন মানুষেরও খুব স্পষ্ট ধারণা সবার কথা বলছি না, অনেকেরই হয়তো নাই, বেশিরভাগই হয়তো আছে। তো তার অর্থাৎ এই যে ক্লাসিক্যাল ডান্সের ক্ষেত্রেও কিন্তু ওডিসি আরেকটু আ ভিন্ন রকম। হ্যাঁ, তো এইটা বেছে নেওয়া বা এইদিকে যাবার এটাও কারণটা একটা কি কারণ সেটা বলেন? আছে। সেটা হচ্ছে যে মানে শাস্ত্রীয় নৃত্য কিন্তু ৮ প্রকার। এবং ৭ ওডিসির প্রকার। গেটআপ, সেটআপ হ্যাঁ। সবকিছুই কিন্তু আলাদা। এবং আপনার লুক কিন্তু একদম ওডিসি আর্টিস্টদের মতোই। না, আমি শিখেছি আমাদের সানি মহাপাত্র আচ্ছা, দিদি। তিনি আ ইন্ডিয়ান হাই কমিশনার ফার্স্ট সেক্রেটারির ওয়াইফ ছিলেন। আচ্ছা। তো আমাকে ফোন করে বলা হলো শিল্পকলা থেকেই যে এরকম একটা ওডিসি ফর্ম আসছে তো আমরা করব কিনা?
হুম। মানে আম্মাকে বলল, আব্বাকে বলল যে আমরা কি একাডেমি থেকে যাব কিনা সবাই শেখার জন্য। তো দেখলাম যে শিল্পকলা একাডেমি থেকে আসলো নিপাপাড়া, শিবলি ভাইরা যারা শিখতো তখন। সবাই আসলো আমাদের সোহেল রহমান, কবির ইসলাম রতন, আব্দুল রশিদ স্বপন, মনি ভাই, আমি, মৌটু আমাদের একটা ব্যাচ যেটা ছিল, সবাই আমরা ভর্তি হলাম। অনেক নৃত্যশিল্পী ভর্তি আচ্ছা। হলাম। মিনু হক, তামান্না রহমান, শর্মিলী বন্দ্যোপাধ্যায়। তো বেশ ভালোই ১ সপ্তাহ ক্লাস করার পরে হঠাৎ করে দেখলাম যে শিল্পকলা থেকে যারা আসছিলেন তারা মাইনাস হয়ে গেল। আসছে না। ১ আচ্ছা। সপ্তাহ যেতে নাকি ২ সপ্তাহ এরকম যেতে। কি ব্যাপার? দিদিকে জিজ্ঞেস করলাম বলল যে, "ওরা সরকারি চাকরি করে। যেহেতু এটা ফার্স্ট সেক্রেটারির ওয়াইফ ইন্ডিয়ান হাই কমিশনের ওরা এখানে কি করে?" আচ্ছা। মানে পিছনের লোক লেগে গেল এনএসআই এর। যার কারণে তারা পারমিশন ছাড়া এখানটা করতে পারবে না। তারপর থেকে তারা আর আসে না। তো আমরা রয়ে গেলাম বুলবুল একাডেমি থেকে। তো ওরা যেহেতু আসে না হয় না যে আমার ফ্রেন্ড আসছে না আমি কি আসবো এখানে? অনেক সময় ইয়া হয় না তখন ওই সোহেল ভাইরাও আর রতন ভাইরা এরা কন্টিনিউ করল না। করবে না। থেকে গেলাম আমরা। মিনু হক, আমি, তামান্না রহমান, আ যে রানী তাওয়ার আপু পরে আছেন। বোধহয় মণিপুরীতে গেলেন নাকি? উনি না, তো মণিপুরি করেন। উনি করেন, হ্যাঁ। পাশাপাশি পাশাপাশি ওডিসিটাও ওডিসিটা। শিখেছেন। তো শর্মিলাদি এরা কয়েকজন রয়ে গেলাম। তা আমি আবার আ মৌকে নিয়ে আসলাম যে, "মৌ ক্লাসটা কর।" আচ্ছা। আমরা করি, আমরা তো আর সরকারি চাকরি করি না। জি। অসুবিধা তো নাই। আমাদের দুজনেরই কিন্তু নাম এসছিল ইন্ডিয়াতে গিয়ে আমরা স্কলারশিপ নিব কিনা। তা আব্বা আচ্ছা, বলল, "কি দরকার? এখানেই তো সব শিখছো। আচ্ছা, আচ্ছা, ওখানে গিয়ে তো যেকোনো একটা স্পেসিফিক ইয়ার উপরে করার দরকার নাই। আচ্ছা, এখানেই সবকিছু শেখো।" তা আমরা তখন আর স্কলারশিপটা ফিরিয়ে দিলাম। গেলাম না। আচ্ছা। যেহেতু বাংলাদেশে সব শিখে শিখে আসতেছি সেখানেই আসছেন। আমরা করতেছি। তো তারপরে আমাকে ফোন করা হলো এনএসআই থেকে যে, "আপনি ও বাসায় কেন যান?" বলছি, "কেন যাই মানে? আমি কেন এটার উত্তর দিব?" বলে, "না আপনি সংসদ সদস্যের মেয়ে। আপনি কেন?" বলছি, সংসদ সদস্য সরকারের চাকর, সরকারির ইয়া। আমি তো সরকারের চাকর না। হুম। আমার তো একটা স্বাধীনতা আছে। আমি তো যাবোই।" তখন আমি ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম এরকম। তো আমি তো ওখানে ক্লাস করতে যাব। তো আমি আব্বাকে ফোনটা ধরিয়ে দিলাম যে, "আব্বা কি বলে দেখো। আমাকে ওখানে যাইতে মানা করে কেন তোমার জন্য? আমি তো যাবোই ওখানে না শিখতে।" তারপর আব্বা যখন কথা বলল, তখন বলল যে, "আসলে ওখানে যায় ও ওডিসির উপরে করে। যেহেতু তার পছন্দ হইছে ওটা, ওটা সে শিখবে।" তো এতগুলো ছেলেমেয়ের মধ্যে তারপর আমরা শিখলাম মাত্র ৬ জন। কন্টিনিউ হুম। করলাম ওটা। তো সানি মহাপাত্র দিদি যা শিখিয়েছেন সেটা আবার ওই ইন্ডিয়া থেকে পুরো টিম নিয়ে আসছে আমরা এটা মানে লাইভ বাজিয়েছে। লাইভের উপর আমরা পুরোটা অনুষ্ঠান করেছি। আচ্ছা, আপনার তাহলে একটু রাজনীতিতে ফিরে আসি আবার। মানে আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার আমাদের আসলে একটা অনুষ্ঠানে শেষ করা সম্ভব না যতটুকু বুঝতে পারছি। অনেক ওডিসি নিয়েই আমরা অনেক কথা বলতে পারি। আপনার কাছে অনেক কিছু শেখার আছে, জানার আছে নতুনদের। সংরক্ষিত নারী আসনে তো মনোনয়ন নিয়েছেন বা এক ধরনের প্রত্যাশা তো আছে আমাদের সবারই যে আপনাদের মতো মানুষ আসুক। কিন্তু মানে একটা বিষয় আপনি তাহলে আ একদম সরাসরি আসনে মানে নির্বাচন করতে পারতেন। যেহেতু আ বাবা ছিলেন, হ্যাঁ? তো ওইভাবেই আসতে পারতেন উত্তরাধিকার সূত্রে। ওটাও কিন্তু একটা বিষয়। ওখানে কি ওই ব্যাপার নিয়ে কি বলবেন? আসলে আমি আম ইডেন কলেজে যখন অনার্সে ভর্তি হই 89 এ তখন থেকেই কিন্তু আমি রাজনীতির সাথে যুক্ত যে ওখানে হেলেন জেরিন খান ছিলেন তখন ছাত্রদলের। আ তো তার সাথে কিন্তু আমি অনেক কাজ করেছি। অনেক কাজ করেছি ছাত্রদলের হয়ে। কিন্তু কোনো কমিটিতে আমি নাম লেখাইনি। আমি বলছি যে, "না, যখনই তোমরা আমাকে ডাকবা আমি যাবো। প্রোগ্রাম করতে বলো বা যেখানে যেতে বলো আমি যাবো।" জি। কিন্তু ওইভাবে কমিটিতে আমি নাম কিন্তু করাইনি। তো যেহেতু আম্মা উম জাসাসের সাথে যুক্ত ছিলেন, জাসাসের প্রতিটা ইয়েতেই যে প্রোগ্রাম আসলে যে বলে দিত যে, "বেবি এটা করতে হবে।" কারণ আমার বড় বোন ছিল লোপা চৌধুরী। ও কিন্তু 91 এ মারা গেল। কারণ ওর খুব কম বয়সে ২৪ বছর বয়সে মারা গেল। ওর একটা অসুখ হয়েছিল মেনিনজাইটিস। ওর কিন্তু বিয়েও হয়েছে, একটা ছেলেও হয়েছে, সবই কমপ্লিট করে গেছে। মানে ইন্টারমিডিয়েটও শেষ করতে পারেনি। সেকেন্ড ইয়ারে থাকতেই বিয়ে হয়ে যাওয়ার পরে আমেরিকা চলে গেল। তারপরে এসে বিয়ের ৫ বছর পরেই এই অসুখে পড়ে গেল। তো যার কারণে তখন ফ্যামিলিতে আমি একাই মেয়ে বড় আর আমার পরে আরো ২ ভাই। আচ্ছা। ওরা তখন ছোট ছিল। আর এই যে ঘটনার পরে আ আব্বা-আম্মার এই জিনিসটার পরে যে একটার পর একটা তো কেস দিল, তখন তো এটা চালাতে হবে। ওই আব্বা-আম্মাদের সাথে আমিই থাকতাম, দৌড়াতাম। তো সেক্ষেত্রে আর ওই ভালুকাতে গিয়ে যে একটা আমাদের পারিবারিক
অবস্থান আছে রাজনৈতিকভাবে। কারণ আমার বাবাই কিন্তু শেষ বিএনপির এমপি ছিলেন ওখানে। আর এখন এই যে এত বছর পরে এখন হলো। তো মানে প্রশ্নটা সেজন্যই করেছি আপা যে হ্যাঁ, আপনাকে কিন্তু সরাসরি আসতে পারতেন হ্যাঁ, নির্বাচনের মধ্য দিয়ে। আমাকে বলেছিল। আমি জি, যখন জি। মহাসচিব স্যার বলল যে আম আ আসলে আমার ভাই আছে ডাক্তার জাহিদ ভাই। আ যিনি এখন সমাজ কল্যাণ মন্ত্রী আছেন। তো উনি আমাকে বললেন যে, "আমরা মহাসচিব তোমার কথা বলছিল, তুমি কি দেখা করেছো?" আমি বলছি, "না।" তো বলল যে, "গিয়ে একটু দেখা করো।" তো দেখা করলাম। দেখা করার পরে উনি বললেন যে, "সরাসরি কেন আমি নিচ্ছি না?" হুম। তখন আমি বললাম যে, "একটা অভিজ্ঞতারও তো ব্যাপার আছে।" আচ্ছা তার মানে আপনার কারণেই আসলে হ্যাঁ, আপনার আমি তো আ আরেকটু সমৃদ্ধ হতে হ্যাঁ, চাচ্ছিলেন আরেকটু। দীর্ঘ বছর মানে পলিটিক্স এর সাথে তো ওইভাবে আর জড়িত ছিলাম না। কিন্তু আমি জাসাস করেছি, অনুষ্ঠান করেছি, মঞ্চে সংগ্রাম করেছি, যেখানে যেতে বলেছে সেখানেই গিয়েছি। কিন্তু ওইভাবে যে একটা রাজনীতির সাথে যুক্ত হওয়া মানুষের জন্য কারণ তখন তো ভালো কাজে সবাই পলাতক মোটামুটি যারা করে এবং মানে আমাদের একদম ফিল্ডে হ্যাঁ। থেকে এটা আমার ভাইরা তো মোটামুটি সবাই কিন্তু স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওখানে উপজেলা ভালুকা উপজেলার যুব দলের সভাপতি এক ভাই, আরেক ভাই আছে এখন আম শ্রমিক দলের সাথে আছে। তো মোটামুটি সেক্ষেত্রে দেখা যায় যে আম করতে পারতাম ইচ্ছা করলে যদি যেতে পারতাম ওখানে গিয়ে আমি করতাম। কারণ আমার ভাই আ আমার পরে যে ভাই সে পড়াশোনা করার জন্য আব্বা ইন্ডিয়াতে পাঠায় দিল। আহমেদাবাদে। তো ওখানেই ছিল সে। তখন আমার ছোট ভাই ছিল, খুবই ছোট। ও তো আর ওইরকমভাবে বুঝতো না অনেক কিছু। তো আমি তো আব্বা-আম্মার সাথে সব দৌড়াদৌড়ি করতে গিয়ে আর এদিকে মনোযোগ দিতে পারিনি। তো সেটাই আমি উনাকে বললাম যে, আ যদি সরাসরি দেই একটু কষ্ট হবে কিন্তু এত বছর ওখানে আরো ২ জন ছিলেন। তারাও কিন্তু আমার বাবার হাতেরই তৈরি শিষ্য। তো তারা তো তখন বলবে যে, আ আমরা এতদিন এই দলটাকে এখানে সশরীরে থেকে এত কেস মামলা খেয়ে আমরা ধরে রাখলাম। আর এখানে চৌধুরী সাহেবের মেয়ে এসে সরাসরি ইয়েতে করে তখন দেখা যাবে যে আমি শত্রু হয়ে যাব। হ্যাঁ? তো সেক্ষেত্রে যদি আমার একটা সুযোগ আছে সংরক্ষিত নারী আসনের জন্য, তো আমি মহাসচিব আঙ্কেলকে বললাম যে, "আমাকে যদি ওটা দেন, তাইলে আমি অভিজ্ঞতা সঞ্চয় করে আমি না হয় এর পরবর্তীতে গিয়ে সরাসরি করার জন্য তৈরি হব।" এটা আচ্ছা আপা বললাম। যে একটু আমরা ইয়েতে আসি যে ধরেন কোন আমরা প্রত্যাশা করছি আপনার এটা হয়ে যাবে। আ সংগৃহীত নারী আসনেই হবে। অন্তত ব্যক্তিগত আমার পক্ষ থেকেও আমি বলতে পারি যে আপনার জন্য শুভকামনা। কিন্তু কোন কারণে ধরেন কোন কারণে উম এটা হচ্ছে হলে একভাবে আপনার পথ চলবে। আপনি নিশ্চয়ই এই পথ থেকে সরে যাচ্ছেন না। হ্যাঁ? তাহলে কি আপনি সিদ্ধান্তটা আ আমি কিন্তু আবারও বলছি যে হয়েই যাবে। আমরা ধরে নিচ্ছি। কোন কারণে ধরেন আমাদের রাজনীতির রাস্তা তো বলা আলহামদুলিল্লাহ মুশকিল যদি হ্যাঁ, হয় তাহলে তো হ্যাঁ। ভালো। হয়ে গেলে ধরেন হয়েই গেল। সেইখান থেকে আমি বলব যে আপনাদের ৩১ দফা আছে। হুম। প্রধানমন্ত্রী এবং সবার আগে বাংলাদেশ বলেছেন। আপনার ১ম পদক্ষেপ কি হবে? যে আপনি সংরক্ষিত নারী আসনে বসেই আপনি ১ম পদক্ষেপটা কি নিবেন? এবং এই ৩১ দফাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনার কি করণীয় হবে বলে আপনি মনে করেন? এই দিয়ে আমরা আজকে ১ম এই বলব যে আমি যেহেতু নারী, আমি তো নারীদের জন্য কাজ অবশ্যই করব। যা করণীয় আছে ওখানে দেখি যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো শেষ করার এবং চেষ্টা নিশ্চয়ই করব। নৃত্যশিল্পীদের দিকে হ্যাঁ, একটু সেটা তো বেশি জি, আছেই। জি। সেটা তো আছেই এবং আ সবথেকে ব্যাপারটা কি যেমন আব্বার তো প্রচুর সম্পত্তি ছিল ভালুকায়। এখন যেহেতু ভাই-বোনদের মধ্যে হয়ে গেছে। তো আমি আ বিগত দিনগুলোতে চেষ্টা করেছিলাম যে আমাকে যেটা দিয়ে গেছে বেশ বড় একটি জমি আছে। তো আমি চেষ্টা করেছি যে আব্বার নামে একটি কমিউনিটি ক্লিনিক আম্মার নামে করব। আর আব্বার নামে একটি স্কুল করব। যেটা আব্বা আমাকে সবসময় বলত যে আ আম্মা, আব্বা দুজনেই বলত যে, "শান্তিনিকেতনের মতন যদি আমরা এখানে করতে পারি তাহলে কি হয়?" আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? ওখানে গিয়ে একটা হোস্টেলের মতন করলাম। আমাদের নিজস্ব জায়গায় করলাম। নিজস্ব অর্থায়নে আমি যেহেতু সংসদ সদস্য আছি, আমি চেষ্টা করে দেখি না কিছু করা যায় কিনা। তো এটা করে তো আর এটা হলো না। তো আমাকে বলল যে, "ভবিষ্যতে করবা কিনা এটা চিন্তা করো।" তো আমি চিন্তা করে কিন্তু আমি শিক্ষা ইয়াতে কিন্তু আমি মন্ত্রণালয়ে কিন্তু আমি বিগত সরকারের সময় আমি একটা নিয়েছিলাম যে এটা করা যায় কিনা। কারণ অনেকদিন আগে থেকেই তো আপনি করতে গভর্নিং হয়। তো বডিতেও বোধহয় আছেন আপা এখন ওখানে আছি আছেন এখন। তো শিল্পকলা সব একাডেমিতে। মিলিয়ে আপনার জন্য কিন্তু রাস্তাটা ভালো হবে যে আপনি এখন ভালো হবে এই ইনশাল্লাহ। বিষয়গুলো জি। এখন যেহেতু আমার প্ল্যান আছে এটা করার, তো সেহেতু এখন আর পরে দেখলাম যে এই জমিটাতে সরকার নাকি এটা নাকি সরকারের।
কি ব্যাপার? ওই যে আব্বা তো মানে রাজনৈতিক এবং সাংস্কৃতিক ২ টা নিয়ে ব্যস্ত থাকতো। তো ওই জমি-জমা দেখার তো তার সময় ছিল না। হয়তোবা খাজনা বাকি পড়ে গেছে বা এরকম কিছু একটা হবে। তো সেক্ষেত্রে বলতেছে যে এটা সরকারি খাস জমিতে চলে গেছে। তো এটা নিয়ে এখনো আমার সাথে মানে কেস চলছে, যেহেতু আব্বা আমাকে লিখে দিয়ে গেছে এটা। তো আশা করি ভবিষ্যতে এটা মানে অলরেডি অলমোস্ট কাছাকাছি চলে আসছে। এটা শেষ করে দিয়ে আমি এটা আমার কাজে লেগে যাব যে এবং আপনি বৈষম্য দূর করবার জন্য মানে এর আগেও আমাদের কথা হলো কিছু হ্যাঁ। আগে, সেটি এই মিলে আপনার আমি একটা কিন্তু টার্গেট থাকবে। শিল্পকলাতে আমি বলেছি যে সবাই প্রোগ্রাম করবে। করবে না কেন? ভালো যেটা সেটা করতেই হবে। যারা ভালো, যেটা দেশের জন্য ভালো হবে, মঙ্গল হবে, সেটা করতেই হবে। সেটা আপনারা নেবেন। শিল্পীর তো নাহলে শিল্পী তৈরি হবে কোত্থেকে? এরা যদি অনুষ্ঠানই না করতে পারে, এরা যদি স্বাধীনভাবে চলতেই না পারে, তাহলে শিল্পীটা তৈরি হবে কোত্থেকে? আর একটি দেশের সংস্কৃতি তো একটি জাতির মেরুদণ্ড। এটা তো বুঝতেই হবে, এটা করতেই হবে। তো এখন আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরে আনতে হবে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি, লোকজ সংস্কৃতিগুলো আছে, সেগুলো আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে। এইজন্য আমরা কিন্তু মন্ত্রী সাহেবের সাথেও বেশ কথা বলেছি। তবে এখন যেহেতু একটু সময়টা যাচ্ছে যে সব সেটআপ হওয়ার সময়, এটা শেষ হলে আমরা মানে আলাদাভাবে গিয়ে বসে যে এই সংস্কৃতিটাকে নিয়ে কিভাবে আরো সুন্দরভাবে মানে আগানো যায়। আমরা যে শিকড় থেকে আমরা যেন তুলে নিয়ে আসতে পারি সবকিছু। আমাদের মন্ত্রী সাহেব কিন্তু সব বক্তব্যই দিচ্ছে এরকম করে যে বৈষম্য দূর করতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে আমরা আশার প্রদীপ দেখতে পাচ্ছি এবং আ সেই প্রদীপের আলোয় আলোকিত হবে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আপা। আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমরা আবারও আপনাদের মতো মানুষদের সঙ্গে কাজ করতে চাই, কথা শুনতে চাই, আপনাদের পরিকল্পনাগুলো জানতে চাই এবং আ সংরক্ষিত আসনে আসবার পরে আরেকবার একটা সিটিং হবে এবং আপনি কি করছেন সেটা আমরা এর মধ্য দিয়ে জানবো এবং আজকে যেগুলো বলে গেলেন সেগুলো হচ্ছে কিনা সেগুলো আমরা একটু জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। নিশ্চয়ই এভাবেই আমরা ভালো কিছু ইনশাআল্লাহ করতে পারবো। আগামী দিনগুলো ভালো হবে আমার মনে হয়। কেননা আপনি দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে একজন প্রধানমন্ত্রী দেখলেই যে তার থেকে অনেক দূরে জি। জনগণ। এটা কিন্তু উনি একটু কমিয়ে নিয়ে আসছে। উনি সাধারণ মানুষের মতন যাতে আমরা উনি চলতে পারেন বা প্রধানমন্ত্রী সাধারণ মানুষেরই। সেটা যেন প্রমাণিত হয় সেজন্য কিন্তু অনেক কিছু করছে। আমাদের দর্শকরা জি, আপনার মাধ্যমে আ এগুলো জানতে পারল। জি, শেষ কথা আপনি বলে শেষ করে হ্যাঁ, দেন তবে আমি শেষ। ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ খুব ভালোই হবে। সুন্দরভাবে হবে এবং আমাদেরকে যেমন বলা হয় যে সবাইকে নিয়ে কাজ করার জন্য সুন্দর পরিবেশ, সুন্দর আয়োজনের মাধ্যমে যেন সবকিছু করা হয় এবং আমার মনে হয় একটি ভালো বাংলাদেশ আমরা একটা পাবো। আমি আশা রাখি এটা আশাবাদী। কারণ অনেক তরুণদের কিন্তু এবার সুযোগ দেয়া হচ্ছে সবকিছুতে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং গ্রিন টিভিকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য।